নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে এই প্রতিবেদনে স্বাগত। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত কণা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। সূর্য আলোর উৎস, সেই উৎসের দিকে চলতে চলতে রেডিও সুন্দরবন 91.2 FM আজ চলে এসেছে সন্দেশখালির খাস শাকদহের নবদিগন্তে। খাদ্য, বস্ত্র, শিক্ষা এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের এই সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত, দারিদ্র তাদের নিত্যসঙ্গী। বইয়ে লেখা মৌলিক অধিকারকে তাদের জীবনে প্রকাশ করতে হিমশিম খেতে হয়। এইরকমই একটি প্রত্যন্ত অঞ্চল সন্দেশখালির এই শাকদহ। এই অঞ্চলের দুস্থ মানুষের জীবনে সূর্যের আলোর প্রকাশ এনে দিয়েছেন তিনি ফারুক হোসেন গাজী মহাশয়। সম্পূর্ণ বিনামূল্যে বস্ত্র শিক্ষার ব্যবস্থা করে এই দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছেন। অনেক বাধা পেরিয়ে মানুষ দুবেলা দুমুঠো জোগাড় করে হয়তো নেয়, কিন্তু এই দারিদ্রতার সঙ্গে অসুস্থতা যখন এসে জোট বাঁধে, তখন তাকে সামাল দেওয়া অসম্ভব হয়ে ওঠে এই মানুষগুলোর জন্যে। সেখানেও সমর্থনের অবলম্বন হয়ে দাঁড়িয়েছেন এই ফারুক হোসেন গাজী। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেই অন্যের সেই পরিস্থিতিকে সঠিকভাবে অনুভব করতে পারে। তাই তো নিজে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে পাশ করেও অর্থ ঐশ্বর্যের মধ্যে না থেকে গড়ে তুললেন এই নবদিগন্ত। এখানে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এই সব কিছু গড়ে নিজের জন্মভূমির দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন মনের তৃপ্তিতে। কারণ তার স্ত্রীও রয়েছেন কিন্তু সব কাজে তার পাশে, আরও অনেক মানুষ বিভিন্ন কাজে তার পাশে রয়েছেন। যেমন পেয়েছেন মানুষের ভালোবাসা, তেমনি পুরস্কারের তালিকাও তার কিন্তু কম নয়। তবে সে পুরস্কারের কথা আজ যদি আমরা বলতে যাই, বেশ খানিকটা সময় সেখানেই কেটে যাবে। এমনই ফারুক হোসেন গাজী মহাশয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু গুণীজনেরা বলেন কাজের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে। ফারুক হোসেন গাজী তার প্রকৃষ্ট প্রমাণ হয়ে উঠেছেন। বন্ধুরা, আসুন আমরাও এই প্রচেষ্টায় সহযোদ্ধা হয়ে পুণ্যের কিছুটা অংশ অর্জন করি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। আমাদের রেডিও সুন্দরবন বাদাবনের কথা বলে, আমাদের রেডিও সুন্দরবন গাছ লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে, যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। আর সুন্দরবনের মানুষ মানেই কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া একটি যোদ্ধা। সুন্দরবনের মানুষ মানেই জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে যাওয়া যোদ্ধা। প্রতিনিয়ত বিভিন্নভাবে বাঘের সাথে যেমন তাদের যুদ্ধ করতে হয়, তেমন জীবিকা নির্বাহ, শিক্ষা প্রত্যেকটি জিনিসের সাথেই যুদ্ধ করে যেতে হয়। প্রকৃত যোদ্ধার উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে সে মনে হয় আমাদের সুন্দরবনের সাধারণ মানুষদের। এবং এই যোদ্ধাদের পাশে যারা সবসময় নিজেদেরকে নিমজ্জিত করে চলেছেন, তাদেরকে কিন্তু আমরা বীর যোদ্ধা হিসাবেই দেখি। আমার সাথে আজ আছেন এমনই একজন ব্যক্তিত্ব। বন্ধুরা, সুন্দরবন থেকে শিক্ষক, চিকিৎসক হওয়াটা কিন্তু মুখের কথা নয়। কারণ এখানে যেমন মানুষের জীবিকার অভাব, ঠিক তেমনিভাবেই শিক্ষা, কালচার, সংস্কৃতির অভাব, শিক্ষার অভাব। সেই খোদ সুন্দরবনের জায়গা থেকে একজন শিক্ষক, চিকিৎসক হয়ে আসা যথেষ্ট পরিশ্রমের। আমার সাথে যিনি আছেন, উনি পেশায় একজন চিকিৎসক। সুন্দরবনের মানুষদের সর্বদা নিমজ্জিত করেছেন সেবায়। আমরা তো শুনবো সে কথা, কিন্তু তার আগে শুনবো উনি যে চিকিৎসা পেশায় আছেন, সেই চিকিৎসা পেশায় শুরু থেকে কতটা পরিশ্রম করে উনি এই যে পেশাটা বেছে নিয়েছেন, কিভাবে সেই জীবনের কথা আমরা আগে ওনার থেকে শুনবো, তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। নমস্কার।
নমস্কার, আমি সুন্দরবন রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি ইন্টারভিউ নিতে আসার জন্য। আর এরকম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এত ভালো একটা রেডিও স্টেশন তৈরি করার জন্য। তো যে কথা বলছেন যে আমার বাল্যকাল সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি ছোটোবেলায় এই অঞ্চলেই বড় হয়েছি, সুন্দরবন লাগোয়া অঞ্চলে, এবং এটা একদম প্রত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা। এখানে না আছে ভালো শিক্ষা ব্যবস্থা, না আছে ভালো যাতায়াত ব্যবস্থা, না আছে ভালো স্বাস্থ্য পরিষেবা। তো এবং মানুষ এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে দিন আনি দিন খাই দিনমজুর পরিবারের লোকজন। তো এদের আয় ইনকাম তেমন নেই বললেই চলে। তো এই হচ্ছে এখানকার প্রেক্ষাপট, এবং এখানে আপনি যদি দেখেন যে বেশিরভাগ মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। প্রত্যেকের আয় ইনকাম যদি দেখেন ওই পার ডে আপনি ধরতে পারেন ৩০০ টাকার কাছাকাছি তাদের ডেলি ইনকাম। তো এখান থেকে মনে হয়েছে যে সুন্দরবনের এই যে পিছিয়ে পড়া প্রত্যন্ত এরিয়ায় শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করাটা সবার আগে জরুরি, এবং সেই জন্যেই আমরা বা আমি নবদিগন্ত এই সমাজসেবী প্রতিষ্ঠান চালু করি এবং তার মাধ্যমেই কাজ করে চলেছি। আপনার যে চিকিৎসা পেশায় যেটা আসা, যে যথেষ্ট তো পরিশ্রম করতে হয়েছে আপনাকে, কারণ এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে একজন শিক্ষক চিকিৎসক হয়ে বার হওয়া যথেষ্ট তার পক্ষে কষ্টসাধ্য। সেই ঘটনাটা যদি আমাদের একটু বলেন। দেখুন, আমি যখন এমবিবিএস পাস করি তখন এই অঞ্চলে বা সন্দেশখালী থানার মধ্যে বা আপনার সন্দেশখালী ব্লকের মধ্যে কোনো এমবিবিএস চিকিৎসক ছিল না। কোন কলেজ থেকে পাশ করেছেন মানে স্যার? আমি 2012 সালে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া থেকে পাশ করি। তো সেই সময় এই অঞ্চলে এক দুজন বা বসিরহাট আপনি যদি সাব ডিভিশনের কথাও বলেন, তো এখানে ওই হাতে গোনা এক দুজন এমবিবিএস ডাক্তার ছিল, তার মধ্যে আমি একজন। এবং আপনি যদি দেখেন যে আমি যে পরিবার থেকে উঠে এসেছি, আমার বাবা ছিলেন দিনমজুর, এমন কোনো কাজ নেই তিনি করেননি। কখনো লেবার হিসেবে কাজ করেছেন, কখনো তিনি বিভিন্ন মাছ ব্যবসা করেছেন, কাঠ ব্যবসা করেছেন, এরকম করে জীবন যাপন করতো, মানে দিনমজুর ছিলেন তিনি। কিন্তু বাবা মায়ের অদম্য ইচ্ছা ছিল যে ছেলে বড় হয়ে কিছু করুক, একটা ভালো জায়গায় যাক। কারণ পড়াশোনাটা একটু ভালো ছিলাম, তো সেই সূত্র ধরে বাবা মা মনে করেছিলেন যে একটা ভালো কিছু করা প্রয়োজন। তো আমার পড়াশোনায় তাদের ভালো একটা এফোর্ট ছিল, সহযোগিতা ছিল, তার জন্য আজকে চিকিৎসক হিসেবে একটা জায়গায় আসতে পেরেছি। স্যার, এখানের মানুষদের আপনি যেভাবে নিজেকে নিমজ্জিত করেছেন, মানুষ, সাধারণ মানুষ আপনার থেকে কি কি পরিষেবা পায়? দেখুন, মানে পশ্চিমবাংলায় আমার এখন একটা নাম আছে, বিনা পয়সার ডাক্তার বলে অনেকে। তো অনেকে শুধু জানে যে আমি চিকিৎসা পরিষেবাটাই বিনা পয়সায় দিয়ে থাকি, কিন্তু এটা অনেকে সঠিকভাবে জানে না। আমরা 4টে পরিষেবা বিনা পয়সায় দিয়ে থাকি। একটা হলো আমাদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা, যেটা সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত মানুষজন তারা পেয়ে আসছে, এবং এখানে আপনার শুধু চিকিৎসা নয়, তার সাথে সাথে চিকিৎসার অন্যান্য বিষয়গুলোও তারা ফ্রি পায়। যেমন ধরুন, আপনার ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে থাকি। তারপরে রক্ত পরীক্ষায় হাফ ছাড় দিয়ে থাকি। ধরুন বাইরে 1000 টাকা রক্ত পরীক্ষা নিচ্ছে, তো এখানে আপনার 500 টাকায় সেটা হয়ে যাবে। তারপরে আপনার ইনজেকশন ফ্রি, নেবুলাইজেশন ফ্রি, অক্সিজেন ফ্রি, বিভিন্ন ফ্রি পরিষেবা রয়েছে এখানে। স্যার, এটা সুন্দরবনের অ্যাকচুয়ালি পার্টিকুলার কোন জায়গায়? এটা আপনার সন্দেশখালী 1 ব্লক, এবং এটা এখন নেজার থানার মধ্যে পড়ে, বসিরহাট সাব ডিভিশনের অন্তর্গত। স্যার, আপনার এই এলাকায় পরবর্তীকালে আর কি কি উন্নতি আপনি দেখতে চান, যেটা আপনি আশা রাখেন? আমি যে কথা বলছিলাম যে আপনি তো সবাই আমাকে বিনা পয়সার ডাক্তার হিসেবেই চেনে পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু বিনা পয়সায় শুধু ডাক্তারই নয়, আমরা এর পাশাপাশি আরও 4টে পরিষেবা আমাদের চলছে। হ্যাঁ, সেটা হলো বিনা পয়সার স্কুল। আমাদের একটা স্কুল আছে, নবদিগন্ত মিশন স্কুল, এবং সেই স্কুলে প্রায় 300-র কাছাকাছি বাচ্চা পড়াশুনো করছে বর্তমানে। শিক্ষিকা কজন? এবং সেখানে 10-12 জন শিক্ষিকা তো রয়েছেই, তার সঙ্গে মানে নন টিচিং স্টাফও অনেক রয়েছে। তো এই যে নবদিগন্ত মিশন স্কুলের মাধ্যমে আপনার এই পার্শ্ববর্তী বহু গ্রামের বাচ্চা এখানে তারা লেখাপড়া শিখছে বিনা পয়সার স্কুলের মাধ্যমে। এছাড়া বিনা পয়সার স্কুল কেন যদি মনে করেন, তো দেখুন, এখানে যদি আমি বলি যে এখানে টাকা দিয়ে পড়াতে হবে, বিশাল চার্জ নেওয়া হবে, তাহলে কিন্তু
গ্রামের যারা পিছিয়ে পড়া মানুষ তারা তারা পারবে তারা না। এই স্কুলে পাঠাবে না। হুম। হ্যাঁ, তো এই বিনা পয়সার স্কুল সেই জন্য চালু করা। তার পাশাপাশি আমাদের আরেকটা পরিষেবা আছে বিনা পয়সার আহার। যে সমস্ত রোগীরা মানে দূর দূরান্ত থেকে এখানে দেখাতে আসে, তো তাদের আমরা দুপুরে খাওয়ার ব্যবস্থা করি। তার মধ্যে আছে আপনার বিধবা আছে, এতিম অনাথ শিশুরা আছে, আপনার ক্যান্সার থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, বা বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছে। এরকম বহু পিছিয়ে পড়া মানুষ যাদের মানে দূর দূরান্ত থেকে দেখাতে এসে দুপুরের খাবারটাও তারা এখান থেকে খেয়ে যায়। তো বিনা পয়সার আহার বলে একটা প্রজেক্ট চলে, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা গ্রামের বিভিন্ন বাচ্চাদের যারা ভালো মন্দ খেতে পায় না, তাদেরও আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। অনেক বিধবা মহিলা, এতিম অনাথ, হ্যান্ডিক্যাপ, বিভিন্ন মানে যারা একদম পিছিয়ে পড়া রয়েছে, তাদের আমরা এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো আপনি শুনলেন বিনা পয়সার ডাক্তার, বিনা পয়সার স্কুল, বিনা পয়সার আহার। এছাড়া আমাদের আরেকটা প্রজেক্ট চলে, সেটা হলো বিনা পয়সার বাজার। এই জিনিসটা কি না, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে নতুন পুরনো জামা কাপড় সংগ্রহ করি, জিনিসপত্র সংগ্রহ করি, এবং সেগুলো বাজারের মতো, শপিং মলের মতো আমরা এখানে ওখানে ছড়িয়ে দিই, সাজিয়ে দিই, একদম শপিং মলের মতো একটা সাজিয়ে তুলি, এবং সেই জিনিসটা মানুষ নিজের পছন্দ মতো সেখান থেকে বাছাই করে নিয়ে যায়। খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, নিজের বাছাই করে যার যেটা ভালো লাগে, সে যার যেটা দরকার সে নিজে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আবার ধরুন একটা বস্ত্র বিতরণ হলো, আমি একজনকে বস্ত্র তুলে দিলাম, তার একটা ফটো নিলাম। এটা মানুষের অনেক হৃদয়ে আঘাত করে যে আমাকে, একদমই, হ্যাঁ, যে একদমই। আমাকে দিচ্ছে তার পরিবর্তে তারপরে ফটো নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটা একদম। পাবলিসিটি করছে। কিন্তু আমরা এমনভাবে এটা প্রেজেন্টেশন করি যেন একটা বাজারে সে শপিং করছে, এরকমভাবে আমরা বিষয়টা দেখাই, যাতে করে তার এইটা মানে মনে না হয়। মনে আঘাত না লাগে। স্যার, এই পেশা জগতে এতদ যাবৎ আপনি কি স্বীকৃতি পেয়েছেন স্যার? স্বীকৃতি বলতে সরকারি স্বীকৃতি সেরকমভাবে আসেনি। তবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি আমি। যেমন ধরুন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম এসছে, ম্যাজিক বুক অফ রেকর্ডসে নাম এসছে, এশিয়া বুক অফ রেকর্ডসে নাম এসছে। সেই সাথে সাথে আপনার আলামিন মিশনের নাম শুনে থাকবেন, একটা পশ্চিমবঙ্গের বিখ্যাত মিশন, যেখান থেকে প্রায় 70,000 বাচ্চা মানে মানুষ, এই ছাত্রছাত্রী পড়াশুনো করে তারা বেরিয়েছে। সেই 70,000 ছাত্রছাত্রীর মধ্য থেকে ওরা 40 জনকে পুরস্কৃত করেছিল, যে 40 জন অনন্য প্রাক্তনী, সেই 40,000 প্রাক্তনীর মধ্যে 40 জনকে, তার মধ্যে আমি একজন ছিলাম। এবং আপনি বিভিন্ন টিভি চ্যানেল, যেমন আমাদের জি বাংলা আছে, যেখানে দাদাগিরি বলে একটা শো হয়, একদম। সেখানে দাদাগিরি টিম আমার গ্রামে এসে তারা ভিডিও শ্যুট করে নিয়ে গিয়ে এই সমস্ত প্রজেক্ট কাজকর্ম, আমাদের পিছিয়ে পড়া প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের চালচিত্র সেখানে তুলে ধরা হয়েছিল। তো সেটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, যে সুন্দরবনের পিছিয়ে পড়া অঞ্চলকে একটা জি বাংলার মতো টিভি চ্যানেলে দেখানো হচ্ছে, প্লাস আমাদের কাজকর্ম দেখানো হচ্ছে। 4খানা ভিডিও ওরা শ্যুট করেছিল। তার পাশাপাশি দিদি নাম্বার ওয়ান একটা শো হয়, রচনা বন্দ্যোপাধ্যায় করেন। সেই শোতে আমাদের পক্ষ থেকে আমার ওয়াইফকে ডাকা হয়েছিল, সেখানে 1-1.5 ঘন্টা আমাদের সুযোগ দেওয়া হয়েছিল, আমাদের কাজকর্ম আমরা তুলে ধরতে পেরেছিলাম। এবার কোভিডের সময় আমরা ভালো কাজ করেছি, বহু রকমের কাজ করেছি, খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, বিভিন্ন রকমের মানুষের দ্বারে দ্বারে, তখন তো সব লকডাউন হয়ে যায়, আমরা গিয়ে গিয়ে খাওয়ার বিতরণ করে এসেছি। এই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম কোভিডে ভালো কাজ করার জন্য। এছাড়া বড় বড় টিভি চ্যানেল, যেগুলো আপনার ভারতবর্ষ, এই পশ্চিমবাংলার যে সমস্ত বড় টিভি চ্যানেল, তারা আমাদের ডেকে আমাদের বিভিন্ন ইন্টারভিউ নিয়েছে। বেশ মানে যত বড় টিভি চ্যানেলগুলো আছে সবই, এবং যত নিউজ পেপার আছে সব নিউজ পেপারে আমাদেরকে কভার করা হয়েছে, কিন্তু সরকারি স্বীকৃতি সেইভাবে এখনও পর্যন্ত পাইনি। এবং আপনার প্রাইভেটভাবে অনেক এর থেকে আমরা পেয়েছি আর কি। এবং বিভিন্ন অর্গানাইজেশন তারা বিভিন্ন স্বীকৃতি দিয়েছে। এই 1-2 দিন আগে আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড পেলাম। তো এরকম বহু রকমের স্বীকৃতি আমরা পেয়েছি আর কি। আজকে বছরের শুরুতে আপনার মতন একজন মানুষের সাক্ষাৎকার আমি নিতে পারছি, এর জন্য আমি নিজেকে নিজে ধন্য বলে মনে করছি। তো আজকের এই বছরের শুরুতে পরবর্তী লক্ষ্য আপনার কী আছে? দেখুন, পরবর্তী লক্ষ্য বলতে মানুষ তো দীর্ঘদিন বেঁচে থাকবে না, তাকে চলে যেতে হবে সময়ের কালের নিয়মে।
তো আমার লক্ষ্য এখানে একটা বড় হাসপাতাল করে যাওয়া এবং বড় একটা স্কুল করে যাওয়া, যেখানে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বোর্ডিং স্কুল থাকবে এবং এই সুন্দরবন অঞ্চলের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা তারা যেন সুযোগ সুবিধে পায়। আর একটা ভালো হাসপাতাল করে যাওয়া, যে হাসপাতাল চ্যারিটি হাসপাতাল হবে, যেখান থেকে মানুষ একদম কম খরচে বা বিনামূল্যে একটা ভালো পরিষেবা পাবে, মানে সুপার স্পেশালিটি হসপিটালের মতো পরিষেবা পাবে, এরকম একটা ব্যবস্থাপনা করে যাওয়া। এবং আরও কিছু কাজ আমরা করছি, যেমন নারীর ক্ষমতায়ন বা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান অথবা পুনর্বাসনের ব্যবস্থা করা। অনেকের আপনি দেখবেন এই অঞ্চলে ঝড় ঝাপটা বন্যা লেগেই থাকে, তো কখনো ঘর ভেঙে যাচ্ছে, কখনো বেড়া ভেঙে যাচ্ছে, কখনো বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, টিনের ছাদ তো সব, তো চাল সেগুলো আমরা বিভিন্নভাবে রিপেয়ার করি। আমরা অনেক এখানে আপনার অনেক বাড়িতে আপনি যদি যান দেখবেন যে এখনও পর্যন্ত স্যানিটারি টয়লেট নেই। সেই সমস্ত আমরা অনেকগুলো টয়লেট বানিয়েছি গ্রামে, প্রায় 50টার কাছে টয়লেট বানিয়েছি, প্রায় 60-এর কাছে টিউবওয়েল বসিয়েছি। তার পাশাপাশি আপনার আমরা ওয়াটার ট্যাঙ্ক দিয়েছি, মোটর লাগিয়ে দিয়েছি, যাতে করে তারা জলকষ্ট দূর হয়, তার পাশাপাশি তাদের আপনার স্যানিটারি টয়লেট ব্যবহার করতে পারে। 100-200-100-র কাছে তো ঘর আমরা রিপেয়ার করে দিয়েছি, 100-র কাছে ঘর আমরা তৈরি করে দিয়েছি। এবং এই ঝড় ঝাপটা আমফান আয়লা বুলবুল তো এখানে লেগেই থাকে, সেই সময় ত্রিপল বলুন, এমার্জেন্সি রিলিফ বলুন, খাদ্য বলুন, বহু কাজ নবদিগন্তের মাধ্যমে হয়েছে। তো এই কাজগুলো তো চলতে থাকবে, কিন্তু আপনি যদি বলেন যে ভবিষ্যতের মেন লক্ষ্য কী, তাহলে আমরা একটা ভালো স্কুল এবং একটা ভালো হাসপাতাল, যেটা চ্যারিটি হাসপাতাল, সেটা আমরা অন্তত করে মানে আমার জীবদ্দশায় আমি আমার টিমকে কাজে লাগিয়ে এই কাজটা করে যেতে চাই। স্যার আপনার নাম? আমি ডাক্তার ফারুক হোসেন গাজী। আমি এই নবদিগন্ত সংস্থার প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। স্যার আপনার ফোন নাম্বার? 9775125467। আরেকবার রিপিট করুন স্যার। 9775125467। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মানুষ যদি মনে করেন যে সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস আমি বলবো, শুধু সুন্দরবন নয়, আমরা পশ্চিমবাংলার যে 23টা জেলা আছে, 23টা জেলাতে আমাদের ছোট ছোট ইউনিট রয়েছে, সদস্যরা রয়েছে, প্রতিনিধিরা রয়েছে। এদের মাধ্যমেও জেলা স্তরেও আমরা বিভিন্ন কাজ করার প্রয়াস চালাচ্ছি এবং কিছু ছোট ছোট কাজ আমরা করছি। আজকে একদম বছরের শুরুতে এক অসাধারণ ব্যক্তিত্বকে আমরা পেলাম। আমরা রেডিও সুন্দরবনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাকে আহ্বান করেছিলেন, আমি এসেছি এবং ওনার সাক্ষাৎকার নিতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে। কারণ এমনই মানুষ সুন্দরবনে দরকার, শুধু উনি নন, ওনার মতন আরও এমনও অনেক মানুষ সুন্দরবনে দরকার। কারণ সুন্দরবনের প্রত্যেকটি মানুষের পাশে এমন মানুষের দাঁড়ানোর দরকার। আর স্যার আপনাকে ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পরবর্তীকালে আমাদের রেডিও সুন্দরবনের এমনই সুন্দর সুন্দর অনুষ্ঠানে আপনাকে আমরা পাশে পাবো, এই আশাই রেখে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি। আর স্যার ওনার যোগাযোগ মাধ্যম দিয়েই দিলেন, কেউ যদি মনে করেন ওনার সাথে যোগাযোগ করার, অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যদি ইমিডিয়েট যোগাযোগ না করতে পারেন, আমরাও ওনার সাথে আপনাদের কাউকে যোগাযোগ করিয়ে দেব, যদি যোগাযোগ করার প্রয়োজন আপনারা মনে করেন। আর শ্রোতা বন্ধুরা, এমনই সুন্দর অনুষ্ঠানটি আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।